ভূত ও রহস্য মঞ্চে আজকের ভৌতিক নিবেদন চাপা গাছের দোলনা। লিখেছেন অনিতা অগ্নিহোত্রী। শুরু হচ্ছে চাপা গাছের দোলনা। গাছটা একটা হলুদ পাতা ঝরালো, বৃষ্টিতে চান করে উঠেছে গাছটা। এলোমেলো হাওয়া বুঝি শীত করে তার। জলে ভেজা পাখির শরীর থেকে যেভাবে একখানা রঙিন পালক খসে পড়ে, পাতাটা সেভাবে উড়তে উড়তে নিচে এলো। বোধ হয় গাছতলায় সোঁদা মাটিতে ভেজা ঘাসের মধ্যে ডুবে যেতে তার ইচ্ছে করল না। পাতাটা তাই আহ্লাদ করতে গিয়ে বসলো দোলনার ওপর। চাপা গাছের ডালে বাঁধা দোলনা। গতকালই আকিম আর বুয়াম দুই ভাই মিলে এটা তৈরি করেছে। আকিম প্রথমে এক রাশ হালকা ডাল ছোট করে কেটে জংলি ঘাসে বেঁধে সামনে সপাট করতে চেষ্টা করেছিল। বুয়াম এসে সেটা বাতিল করে দিল। পলকা হচ্ছে রে আকিম, ওতে ভার সইবে না। সৌরি দিদিদের রান্নাঘরে একটা আম কাঠের তক্তা অনেকদিন ধরে পড়ে আছে, কোনো কাজে লাগে না। এক কোনায় দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো আছে। বুয়ামের মনে ছিল, দেখেছে অনেকবার। সে তক্তাটাকে ভালো করে সাবাই ঘাসের দড়িতে বেঁধে গাছে টাঙাতে হয়েছে। বুয়াম অবশ্য আকিমের চেয়ে ট্যাঙা, তবুও ওই দোলনা উঁচু ডালে টাঙানো তার একার কাজ নয়। দীঘাই কাকা এলেই নিজেই এই শেষটার সময় করে দিলেন। আকিম তরতর করে পলকা ডালটায় চড়ে দড়ি ঝুলিয়ে দিল নিচে। এই করতেই সন্ধ্যা হয়ে গেল। লক্ষ্মণ মাঝি তেল কল থেকে ভালো সর্ষের তেল আনতে বলে আকিম সকালে বেরিয়েছে। ঘুম থেকে উঠে দাঁত মেজে মুড়ি খেয়ে রান্নাঘরে সামনের পাথরে ঘষে মা মৌরালা মাছ বাড়ছেন। আকিমকে ভার থেকে টাকা বের করে দিলেন বুয়াইন। মায়ের হাত জোড়া বলা। কাল প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে, না হলে এই সকালে তেড়ে ফুড়ে উঠত রোদ। আজ রোদের রং হলুদ, ঝাঁঝ নেই। আকিমের হাঁটতে ভালো লাগছে। ঝিম ধরানো বৃষ্টির পর যেন আমোড়া ভেঙে ওঠে ভাদ্রের মাঝামাঝি। আগামীকাল নবান্নের পরব। মাঠে মাঠে আউশ ধান ফুলে উঠেছে। এই ধানের চারাগুলো বেটে খাটো, ধানের দানগুলো ছোট্ট ছোট্ট। আড়াশো গ্রামের গাঁয়ের মানুষ বলে বুড়া ধান। আষাঢ়ের গোড়ায় বীজ ছিটিয়ে দিলে ভাদ্রের মাঝামাঝি পেকে ওঠে। তখন গায়ে গায়ে নবান্নের উৎসব। নবান্নের দিন পায়েস হবে, চালের গুঁড়োর পিঠে ভাপিয়ে তৈরি করা হবে। তার মাঝখানটায় থাকবে নারকেলের গুঁড়োর পুর। তারকেশ্বর মেহের তার হাটতলার দোকানে অনেক নারকেল নিয়ে আসে। এই অঞ্চলের নারকেল বিশেষ হয় না, সমুদ্রের ধারের জায়গা থেকে বায়না দিলে তবে আনতে যায়। সৌরি দিদি গতকাল নারকেল দিয়ে গেছে দুটো, না হলে আকিম নিশ্চয়ই তেলের ফেরত পয়সায় কিনত। মা অবশ্যই তাতে কিছু বলেননি ওকে। পায়ে চলা পথটা ওদের পাড়ার মধ্যে দিয়ে একে বেঁকে গিয়ে কোমর পাড়ার ডান হাতে রেখে পায়ে ডাঙার মস্ত মাঠ পেরিয়ে পাকা সড়কে পড়েছে। কোমর পাড়ার মুখে লক্ষ্মণ মাঝির তেলকল। খুব বেশি দিন হলো বসেনি। লোকে বলে লক্ষ্মণ মাঝি টমেটো আর ফুলকপি চালান দিয়ে খুব টাকা করেছে। আড়াশু ও আশেপাশের গ্রামে সীমান্ত চাষির অনেক দিন থেকে শস্যের ফলায়। শীতের দিনে ঝকঝকে নীল আকাশের নিচে শস্যের এক টানা হলুদ চোখে নেশা ধরিয়ে দেয়। এতদিন অন্য জেলা থেকে পাইকারি গরুর গাড়ি বোঝাই করে কিনে নিয়ে যেত। আজকাল লক্ষ্মণ মাঝি নিজেই তা কিনে নেয়। ফলে সকলেরই একটু সুবিধাই হয়েছে। ইটের দেওয়াল, টালির ছাদ দেওয়া দোকান,
একটু দূরে তেলের ঘানি, টিনের চালা, মেশিন চালায় ঘর ঘর ঘ্যান ঘ্যান শব্দ, সর্ষের বস্তা, ঢাই করা খোলের পাহাড় থেকে বর্ণ ঝাঁঝ দূর থেকে নাগে লাগে, বেশ গন্ধটা। আসার সময় তেলের খালি বোতলটা ঘোরাতে ঘোরাতে আনছিল আকিব, দড়ি বাঁধা বোতল। ফেরার সময় সাবধানে না তুলিয়ে নিয়ে যেতে হবে। বাড়ির কাছে খিড়কি দুয়ারের একটু আগে বৈষ্ণবদের বাগানের ভাঙা পাঁচিল, ঝোপঝাপ আম অর্জুনের ঝাঁকড়া গাছ, আকন্দা ধূত্রঝোপে দিন মানে ঝিঝি ঢাকছে। একটু নিচু সবেদা গাছের পাশে চাপার গাছটা, এখানে পাঁচিলটা পুরো ভাঙা, সেই জন্য রাস্তা থেকে সোজা পায়ে হেঁটে গাছটার কাছে চলে যাওয়া যায়। এবার অকাল বর্ষা হয়েছিল, বৈশাখের শেষে সে কি বৃষ্টি! কত যে পাখির বাসা ভেঙে চুরে পড়েছিল ওই বৈষ্ণব বাগানে, কত কচি ডাল ঘাড় মোটকে ঝুলেছিল। গাছগুলোকে দেখে মনে হচ্ছিল কেউ যেন বুঝি ধরে নেড়ে দিয়েছে। বৃষ্টিতে অনেক চাপা ফুলে অসময় ঝরে পড়ে গিয়েছে, খালি হয়ে গেছে গাছটা, অথচ গাছের নিচে ভেজা চাপার গন্ধ অনেক দিন ধরেই পাওয়া যেত। মন খারাপের মতো গাছে ঘেঁষে থাকা গন্ধটা। এখন গাছটা তার ডালপালার ফাঁকে হিসেবের মতো দু একটা ফুল অনেক ভেবেচিন্তে লুকিয়ে রেখে দিয়েছে, কাউকে দেবে না। অবশ্য যদি সত্যি কোনো রাজকন্যা হঠাৎ গাছতলায় এসে দাঁড়ায় তাহলে মত বদলাতে পারে। হলুদ পাতাটা দোলনার মাঝখানে বেশ ঘিরে বসেছিল। তেল আনতে যাওয়ার সময় আকিম ওকে দেখে গেছে, এখন বাড়ি ফেরার মুখে। আকিম এক নজরে সেটাকে তাকিয়ে দেখলো, পাতাটা নেই, কোথায় উড়ে উড়ে গেছে হয়তো। আর তখনই সে অদ্ভুত ব্যাপারটা ঘটল। দোলনাতে দুলে উঠল, প্রথমে আস্তে, পরে বেশ জোরে, কিন্তু কেউ সত্যি বসে দুলছে না, অথচ সেখানে তো কেউই নেই। ডান হাত দিয়ে ভালো করে চোখ দুটো মুছে নিল আকিম। তেলের ঝাঁঝে ওর চোখ দুটো জ্বালা করে উঠল তখনই। না না, সত্যি তো কেউ নেই। তবে তবে কি? কাটার শিরশির করে উঠল আকিমের, কানের কাজটা গরম গরম ঠেকলো। তারপরে মনে মনে ধ্যাৎ বলে পাঁচিলে ভাঙা চোরা ইট ডেঙে গাছটার কাছে গেল, বোতলটা নিচে রেখে দুহাত ধরে দোলনাটাকে থামাতে চেষ্টা করলো। কানের কাছে খিলখিল হাসি, ছোট্ট ছেলেকে কাতুকুতু দিলে যেমন হাসতে পারে সেই রকম। আশ্চর্য, দোলনাটা থেমে গেল তুরুক করে, যেন নেমে পড়লো, কারণ হালকা লাগলো হাতে। তারপর আকিম চোখ গোল গোল করে দেখলো ওর তেলের বোতলটা আপনা থেকে উপরে উঠে গেল আর দুলতে দুলতে যেতে লাগলো। অবাক হলো, বুদ্ধি হারায়নি আকিম। ওই দুষ্টু, কে আমার বোতল নিয়ে যাচ্ছিস রে বলে এক দৌড় দিয়ে খপ করে ধরলো বোতলের ওপর হাতটা। যেখানে থাকার কথা সেখানটার বেশ শক্ত মোচড় দিল, দু তিনটে চড় থাপড় কষিয়ে দিল আন্দাজে। হাতে নরম ঠেকলো, অথচ কাউকে তো দেখা যাচ্ছে না। এবার ফোঁপানো শব্দ হলো, কেউ যেন কাঁদছে। পিছিয়ে যেতে লাগলো শব্দটা। আরে কি হলো, তোমার লাগলো? কোনো উত্তর নেই। রাস্তার উপরে একটা বড় বট গাছ, মনে হলো ছোট ছোট পায়ে আঁকা জোকায় কে যেন ধুলো ওড়াচ্ছে গাছতলায়। যা বলল না, কথা তো বয়েই গেল। বাড়ি চলে এলো আকিম। মাথা তখন চান টান করে কাঁচা জামা কাপড় মেলে দিয়ে রান্না চড়িয়েছেন। বোতলের তলার দিকে লেগে থাকা ধুলো দেখে একটু ভুরু কোচকালেন, কিন্তু কিছু বললেন না। বোয়াম নিজের টিনের বাক্স খুলে বসেছিল। পরশুদিন পরের দিন ও সাতপুরে স্কুলে হোস্টেলে ফিরে যাবে। এবার সঙ্গে নেবে শীতের আলোয়ান, একটা কাঁথা, নিমের দাঁতন, একটা আয়না, নতুন চিরুনি, এইসব।
বাক্স গোছাচ্ছে আগে ভাগেই। আকিম ঘরের ভিতর বসে ওকে ফিসফিস করে চাপা গাছের দোলনার গল্প বলল। যত কথা আকিমের দাদারই সঙ্গে, যদিও মাঝে মধ্যে ঝগড়া খুনসুটি লেগেই যায়। বুয়াম শুনে গম্ভীর মুখে বলল, এটা ভূত, বাচ্চা ভূত। তুই তেল আনতে গেছিলি তো? সর্ষের মধ্যে ভূত থাকে, দেখি তোর গায়ে মাথায় খানির সর্ষে লেগে আছে কিনা বলে হাকিমের চুলটা টেনে জামা ছেড়ে দেখল। যা, সর্ষের মধ্যে যদি ভূত থাকে তবে তার লক্ষণ মাঝির বাড়ির চৌহদ্দি কিলকিল করে না কেন? তো ওর চত্বরেই তো সবসময় কিলবিল করবে ভূত। ভূতের ভিড়ে সর্ষের ধার দিয়ে কেউ হাঁটতেই পারবে না। আকিম দাদার কথাটা মানতে পারলো না মন থেকে। তাছাড়া তো শুনেছে তেলের গন্ধে ভূত পালায়, এ আবার বোতল নিয়ে পালাচ্ছিল। তবে কোনটা সত্যি? সেদিনটা এরকমই কেটে গেল। বিকেলের দিকে নদীর ধারে গিয়েছিল আকিম, সৌরি দিদির বাবা দীঘায় কাকা, কাকার বন্ধু ঘনশ্যাম দাস, দুজন ছিপ ফেলে বসেছিল সারাদিন। কি মাছ উঠেছে দেখতে গেল আকিম এবং বুয়াম। ঘনশ্যাম দাস এত কথা বলেন যে মাছ পালিয়ে যায়, তাই নিয়ে দীঘায় কাকা বিরক্ত হন। সারাদিন দুজনে কিছু না পেল, সন্ধ্যের মুখে কয়েকটা চারা পোনা বাটা এসব উঠল। আকিম জল কাদা ঘেটে এত লাফালাফি করছিল যে ভূতের কথা তার মনেই ছিল না। পরের দিন সকালে হলুদ পাতা মুড়ে গরম জলের ভাপে পিঠে সেদ্ধ করতে বসাচ্ছেন আকিমের মা। এমন সময় একটা শব্দ, শো শো করে কে যেন জিভের জল টেনে নিল। আকিমের মায়ের মাথার পেছনে দুটো চোখ আছে। এরকম ভাবে দুষ্টুমি করতে গিয়ে ধরা পড়ে আকিম একটা পচে গেছে। তাই মা বলল, পেছনে তাকালো। আকিম আর ওদের বোন কুরুম তখন চালের গুঁড়ো বারান্দায় এতল বোতল আলপনা দিচ্ছে। বুয়াম জানে গেছে কেউ তো নেই। আওয়াজ করলো কে? তুই শব্দ করলি? মা জিজ্ঞাসা করলেন আকিমকে। কই না তো বলে আকিম বুঝলো ওর বুকের মধ্যে ধরার শব্দ হলো। একটু পরেই ফ্যাঁ করে উঠলো কুরুম। পিঠে পিঠে হয়ে গেছে ততক্ষণ। থালায় নিয়ে বসার ও সয় না মেয়েটার। ও আগে ভাগে একখানা হাতে তুলে নিয়ে রান্নাঘরের দাওয়ায় থেকে, কিন্তু পেছনে ফেরার আগেই হাত খালি। কে যেন ওর মুঠো ছাড়িয়ে নিল পিঠেটা। অত কথা কি আর কুরুম গুছিয়ে বলতে পারে? 3 বছরের মেয়ে তো। রান্নাঘরের পেছনে সজনে আর কুল গাছের মাঝখান থেকে খিলখিল করে হাসি। কি বুঝতে পারলো ছেলেটার মানে ভূতটা খালি দুষ্ট নয়, হ্যাংলাও। কিন্তু এর সঙ্গে কি আর কুস্তি করা যায়? গুম হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে গতকালের চাপা গাছের ঘটনাটা বলল আকিম। মার কাছ থেকে লুকানো কোনো মানেই হয় না। ভয়টা কিছু পেল না। মা কেবল জিজ্ঞাসা করলো, বোকা ছেলে, কাল বলবি তো? একটা মাটির ভারে আলপনা দেওয়া চালের গুঁড়ো ছিল। মুঠো মুঠো গুঁড়ো ছড়ালো মা আঙিনায়। তারপর তার কাছে একটা পেতলে রেকাবিতে 5-6টা পিঠে সাজালো। মায়ের ঠোঁটের উপর আঙুল, কাজে আকিম সতর্ক হয়ে আছে। কুরুম হাতের পিঠে দিয়ে গাল বেশ ভালো করে মুছে আর একটা পিঠে খাচ্ছে। এমন সময় টুকটাক করে আনাড়ি হাতে পিঠেগুলো তুলে নিল কেউ। রেকাবিটা পড়ে রইল। আকিম অবাক হয়ে দেখছে চালের গুঁড়োর উপর ছোট ছোট পায়ের দাগ। শেষ হলো আজকে প্রথম পর্ব। আদেও কি সেটা ভূত নাকি তাদের মনের ভুল? আদেও কি সেখানে কোনো ছোট বাচ্চার আত্মা আছে, নাকি নিছক এটা কাকতালীয়? শুনতে হলে অবশ্যই লাইকটিকে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভূত ও রহস্য মঞ্চের পাশে থাকবেন। নমস্কার।